আসসালামু আলাইকুম। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিবিএ বিবিএস সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন থেকে আজকে 1 নম্বর ক্লাস। আমরা সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়গুলো ডিজিটাল নোটের মধ্যে হাতে কলমে শিখব, খুব সহজে বুঝতে পারবেন। সবার প্রথমে আমি ক্লাসের গুরুত্বটা তোমাদেরকে বোঝাতে চাই। এই ক্লাসের গুরুত্ব এত বেশি শুধুমাত্র এই চ্যাপ্টারের জন্য নয়, সম্পূর্ণ ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের জন্য। তাও ভুল হবে, শুধু ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের জন্য নয়, বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত বিভিন্ন গাণিতিক বইয়ের জন্য এই ক্লাসের গুরুত্বটাই বেশি। তো যদি প্রমাণ পেতে চান, সম্পূর্ণ ক্লাস তোমাদের না টেনে দেখতে হবে। যদি মনে হয় আমার কথা ঠিক আছে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন। তাহলে আমি আলোচনা শুরু করছি। অনেক কিছু বোঝানোর আছে, ক্লাসটা একটু লম্বা হতে পারে, ধৈর্য ধরে ক্লাসটা দেখবেন। আচ্ছা, আমি বেসিক আলোচনা একটু পরে যাচ্ছি। শুরুতে আমরা জেনে নিব আমাদের এ অধ্যায় থেকে পরীক্ষায় কি কি ধরনের অঙ্ক থাকবে। নাম্বার 1 যে অঙ্ক থাকবে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট 100%। ফিনান্সিয়াল স্টেটমেন্ট বাংলা অর্থ হচ্ছে আর্থিক বিবরণী। তারপর 2 নম্বরে এখানে থাকবে অ্যাডজাস্টিং এন্ট্রিজ। এখন অ্যাডজাস্টিং এন্ট্রিজের বিভিন্ন প্রকার আছে, এটা থেকে আবার বিভিন্ন ফরম্যাটে অঙ্ক থাকতে পারে। আমি ধারাবাহিক ক্লাসের মধ্যে আলোচনা করব। তো এটা 2 নম্বর গেল। 3 নম্বরে এ অধ্যায় থেকে তোমাদের যেমন জার্নাল, রেকটিফাই জার্নাল, এ জাতীয় অঙ্ক পার্ট বি এর জন্য ইম্পর্টেন্ট। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অ্যাডজাস্টিং এন্ট্রিজ। এর বাইরে যা আছে এটা নিয়ে তো অবশ্যই আমি আলোচনা করব। এখন আমি পুনরায় একটা কথা বলে আমি ক্লাসের মূল বিষয়ে যাচ্ছি। কথাটা হলো, চ্যাপ্টারের নাম হলো রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার পর্যালোচনা। এটার মানে কি জানো? তোমরা যে বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বই বা হিসাব বিজ্ঞান বইয়ের বিভিন্ন অধ্যায়ের অঙ্কের সমাধান করেছো না, ওইগুলার পর্যালোচনা। মানে এ অধ্যায়ের যে অঙ্ক তোমরা ফার্স্ট ইয়ারে করে এসেছো, এ অধ্যায়ের মধ্যে ফার্স্ট ইয়ারের ওই অঙ্কগুলার পর্যালোচনা করা হয়েছে। এখন আমি যে বেসিকটা নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে, এটা এতটাই গুরুত্বপূর্ণ। আমি কিছু উদাহরণ দিই। যেমন কোনো শিক্ষার্থী যদি বাংলা পড়তে চায়, প্রথমে কী কাজ? ও আ ক খ জানতে হবে। যদি ইংরেজি পড়তে চায়, কী কাজ? এবিসিডি জানতে হবে। তাহলে কোনো শিক্ষার্থী যদি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের অথবা হিসাব বিজ্ঞান বইয়ের, আরও বিভিন্ন গাণিতিক বই আছে কিন্তু, শুধু হিসাব বিজ্ঞানের জন্য না, যারা অঙ্কের সমাধান করতে চায় এই সকল বইয়ের এই 3টা বিষয় জানাটা বাধ্যতামূলক। এটা না জানিয়ে যদি আমি সরাসরি এখন অঙ্কের সমাধানে তোমাদের নিয়ে যাই, আসলে কিছুই বুঝবেন না। তো ওই অবস্থায় তো আমি আর তোমাদের কোনো কিছু শেখাতে পারি না। এই জন্য যদিও একটু সময় লাগে, আমি বেসিক বিষয়গুলো এই প্রথম ক্লাসেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 1 এখানে আছে কোন দাখিলা কোন হিসাবে পড়ে। তো সকল দাখিলার ইংরেজির বাংলা অর্থ ব্যাখ্যাও আমি বলবো, এমনভাবে ব্যাখ্যা করব যেটা তোমাদের মনে থাকবে। প্রমাণটা তোমরা এই ক্লাসেই দেখো। যদি আমার কথা সঠিক পাও, এই ভিডিওতে এই ক্লাসে কমেন্ট করে জানাবেন যে আপনার কথা সঠিক, আমরা বুঝতে পেরেছি। সকল লেনদেনের জাবেদা দাখিলা নিয়ে নয়, আমি এই প্রত্যেকটা এই ক্লাসেই কিন্তু তোমাকে বুঝাবো। ওকে, তাহলে প্রথম আলোচনায় আমি যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আসলেই তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখো, আর একটু ধীরে ধীরে আলোচনা করব যাতে তোমরা বুঝতে পারো। প্রথম নম্বর, কোন দাখিলা কোন হিসাবে পড়ে এবং ইংরেজির বাংলা অর্থটা এখন আমি আলোচনা করব। হিসাব হলো 5টা: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। সম্পদের ইংরেজি অ্যাসেটস, ব্যয়ের ইংরেজি এক্সপেন্স, আয়ের ইংরেজি ইনকাম, দায়ের ইংরেজি লাইবিলিটিস,
মালিকানা সত্ত্বের ইংরেজি অনার্স ইকুইটি। ক্লাসটা মোবাইলে রোটেট অন করে বা যেভাবেই হোক একেবারে ফুল স্ক্রিন করে ক্লাসটা দেখো, যাতে দেখতে কোনো সমস্যা না হয়। এই যে 5টা হিসাব, তুমি আমাকে যে কোনো দাখিলা বলো না কেন, এই 5টার মধ্য থেকে যে কোনো একটার মধ্যে পড়বে। আসলে তোমাকে যে অঙ্ক দেওয়া হবে, তোমার সামনে অঙ্ক দেওয়া হবে যেখানে থাকবে লেনদেন অথবা ট্রানজ্যাকশন। আমি তোমাদের এই বিষয়টা একটু খুলে বলি। তোমাকে যে প্রশ্ন দেওয়া হবে পরীক্ষায় সমাধান করার জন্য, প্রশ্নের মধ্যে থাকতে পারে ট্রানজ্যাকশন অথবা লেনদেন, অথবা যে প্রশ্ন দেওয়া হবে ওইটার মধ্যে থাকতে পারে দাখিলা এন্ট্রিজ এর সমাহার, এন্ট্রিজের সমাহার, দাখিলা অথবা এন্ট্রিজের সমাহার। এখন এই দুইটাই তো আজকের ক্লাসে আমরা শিখবো খুবই সহজে। আমার কথা হলো, তুমি যে কোনো দাখিলা আমাকে বলো, এই 5টা হিসাবের মধ্য থেকে যে কোনো একটার মধ্যে পড়বে। আর এই কথাগুলো তোমরা পরবর্তী ধারাবাহিক ক্লাসে অধ্যায়ের যা আছে প্রত্যেকটা কথার মিল পাবে। যেমন আমি এখন তোমাকে বললাম সেলস, এটা একটা দাখিলা। বাংলা অর্থ বিক্রয় কোন হিসাবের মধ্যে পড়ে? এটা আয়ের মধ্যে পড়ে, আয় বা ইনকামের মধ্যে পড়ে। যেমন আমি এখন তোমাকে বললাম পারচেজ, বাংলা অর্থ ক্রয় কোন হিসাবের মধ্যে পড়ে? ব্যয়ের মধ্যে পড়ে। এখন আমরা এগুলার ব্যাখ্যা জানবো, আসলে কোনটা কোন হিসাবের মধ্যে পড়ে। যে কোনো দাখিলা আমাকে বলো না কেন, ওই 5টার মধ্য থেকে যে কোনো একটার মধ্যে পড়বে। এখন এই 5টার মধ্যে কি কি আছে এটার ব্যাখ্যা যদি আমরা জেনে নিই, তখন আমাদের কাছে সহজ হয়ে যাবে ওই সকল অঙ্ক, যেই সকল অঙ্কের মধ্যে এন্ট্রিজ দেওয়া থাকে। অধিকাংশ অঙ্কের মধ্যে এন্ট্রিজ দেওয়া থাকে, অধিকাংশ অঙ্কের মধ্যে ট্রানজ্যাকশন বা লেনদেন দেওয়া থাকে। এর বাইরে তো আর কিছুই থাকে না। এগুলা থেকেই তো আমাকে বিভিন্ন কিছু নির্ণয় করার জন্য বলা হয়। তো এটা সম্পর্কে যদি আমার প্রথমে জ্ঞান ধারণা থাকে, তখন আমার জন্য সহজ জানাটা প্রয়োজন। ওকে, আমি সম্পদে যাচ্ছি। এখন আমি এক এক করে তোমাদেরকে এখানে বুঝাবো। যেমন অ্যাসেটস, সম্পদ। সম্পদে একটা কারেন্ট অ্যাসেটস অথবা চলতি সম্পদ, আরেকটা ফিক্সড অ্যাসেটস অথবা স্থায়ী সম্পদ, আরেকটা ইনভেস্টমেন্ট অ্যাসেটস অথবা বিনিয়োগ সম্পদ। আপাতত আমি এতটুকুতেই থাকি। চলতি সম্পদ চেনার জন্য সহজ উপায় হলো, যেই সম্পদ বছরের ভিতরে হ্রাস বৃদ্ধি ঘটে, যেই সম্পদ বছরের ভিতরে হ্রাস বৃদ্ধি ঘটে এবং যেটা থেকে বছরের ভিতরে টাকা আসবে, ওইটাই চলতি সম্পদ। এটা আসলে আমি আমার মতো করে বলেছি। কেন আমি আমার মতো করে বলেছি? যাতে তোমাদের মনে থাকে। এখন প্রমাণটা দেখো। ক্যাশ ইন হ্যান্ড, বাংলা অর্থ হাতে নগদ, চলতি সম্পদের মধ্যে পড়ে। এখন ব্যাখ্যা হলো হাতে নগদ কি? ব্যবসায়ের মধ্যে দৈনন্দিন যে পরিমাণ নগদ টাকা হাতে, মানে ব্যবসায়ের মধ্যে থাকে, এটাকে বলা হয় ক্যাশ ইন হ্যান্ড অথবা হাতে নগদ। এখন আজকে আমার ব্যবসায়ের মধ্যে আছে, উদাহরণস্বরূপ ধরে নিলাম 50,000 টাকা। আগামীকাল সেটা বৃদ্ধি পেয়ে 60,000 হতে পারে, 70,000 হতে পারে, হতে পারে না। তাহলে এটা হ্রাস বৃদ্ধি আছে না? সুতরাং চলতি সম্পদ। ক্যাশের ব্যাংক, ব্যাংকে জমা। আজকে আমার ব্যাংকের মধ্যে আছে ধরে নিলাম 1,00,000 টাকা। যদি আগামীকাল আমি ব্যাংকে আরও 10,000 টাকা জমা রাখি, তাহলে বৃদ্ধি পেয়ে গেল। 10,000 যদি আমি উত্তোলন করে নেই, হ্রাস পেয়ে গেল, তাহলে এটা হ্রাস বৃদ্ধি আছে, অতএব এটা চলতি সম্পদ। অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার। তো এই মুহূর্তে তোমাদের কাছে প্রশ্ন, দেনাদার কি? যারা সঠিকভাবে চিন্তা করতে পারতেছেন যে দেনাদার কি এবং বুঝতে পেরেছেন, তাদের চিন্তা ভাবনা বা অঙ্কের সমাধান করার জন্য তাদের প্রস্তুতি সঠিক বলে আমি মেনে নিব। আর যারা এখনও বুঝেন নাই যে দেনাদার কি, তখনই বুঝে নেবেন যে তোমাদের জন্যই আমার এই ক্লাসটা গুরুত্বপূর্ণ। কারণ ওই দেনাদার কি এখন যদি না বুঝো, পরবর্তী ক্লাসগুলোর মধ্যে তোমাদের অনেক প্রবলেম হবে। অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার। যখন তুমি বাকিতে বিক্রি করবে, তখনই দেনাদারের সৃষ্টি হবে, যেই ব্যক্তি তোমাকে নগদ টাকা দিবে। আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে যেটা থেকে আমি ভবিষ্যতে নগদ পাবো ওইটাই সম্পদ, চলতি সম্পদ। তো দেনাদারের কাছ থেকে আমি ভবিষ্যতে নগদ পাবো, এই জন্য এটা সম্পদ। আচ্ছা, স্টক অথবা ইনভেন্টরি যে কোনো নামে থাকতে পারে, তবে এটা সমাপনী মজুত পণ্য। ডিসেম্বর মাসের 31 তারিখে যে পণ্য ব্যবসা প্রতিষ্ঠানে মজুত থাকে, ওইটা সমাপনী মজুত পণ্য। আমি কি বলেছি? যে ডিসেম্বরের 31 তারিখ
এরপরে এরপরে কি আছে? ডিসেম্বরের 31 তারিখ পরেই তো জানুয়ারির 1 তারিখ, নতুন বছর, নতুন ব্যবসা। তখন এই যে পণ্যটা মজুদ আছে, ওই পণ্যটা পুনরায় বিক্রি করেই তো এটা থেকে নগদ আসবে। আর যেহেতু এটা থেকে নগদ আসবে, তার মানে এটা চলতি সম্পদ। বুঝাতে পেরেছি? আমি প্রিপেইড এক্সপেন্স একটু পরে বুঝাই, তার আগে অ্যাকুরেট ইনকামটা বুঝাই। বকেয়া আয়। বকেয়া আয় মানে, যেমন ধরো আমি তোমাকে বললাম রেন্ট রেভিনিউ। রেন্ট মানে ভাড়া। ভাড়া আয়, অর্থাৎ তোমার ভাড়া পাওয়ার কথা। রেন্ট রেভিনিউ মানে ভাড়া আয়, যে ভাড়াটা তুমি পেয়ে থাকো, ভাড়া প্রাপ্তি, যেটা রেন্ট রেভিনিউ। এখন কোনো একটা তোমার প্রতিষ্ঠান, ঘর বাড়ি, এগুলা দোকান প্রতিষ্ঠান ভাড়া দিয়েছো, মাস চলে গেছে কিন্তু এখন পর্যন্ত টাকাটা পাও নাই, এটাই হচ্ছে বকেয়া আয়। বকেয়া মানে বাকি আছে এমন, যে আয়ের টাকা এখন পর্যন্ত বকেয়া বা বাকি আছে, এখন পর্যন্ত পাও নাই। এখন পর্যন্ত পাও নাই, ভবিষ্যতে পাবে। আর ভবিষ্যতে পাবে মানেই তো এগুলোর সাথে মিলে যায়, এটাই কারেন্ট অ্যাসেটস বা বকেয়া আয়, চলতি সম্পদের মধ্যে পড়ে। তারপরে পরেরটায় আসো, পরেরটায় আসো। পরেরটা হচ্ছে নোট রিসিভেবল, প্রাপ্য বিল। সহজ কথায় বলতে চাই, যদি কোনো শব্দের সাথে রিসিভেবল কথা যুক্ত থাকে, এই যে রিসিভেবল এটা যুক্ত থাকে, সেটা সম্পদ হতে পারে। নোট রিসিভেবল, রেন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল। রিসিভেবল মানে হচ্ছে প্রাপ্য। প্রাপ্য মানে যেটা তুমি ভবিষ্যতে পাবে। আবার এরই সাথে আরেকটা কথা, যে শব্দের সাথে রিসিভড কথা যুক্ত থাকবে সেটা আয়ের মধ্যে পড়ে, আর যেটা রিসিভেবল যুক্ত থাকবে সেটা সম্পদের মধ্যে পড়ে। রিসিভড আয়ের মধ্যে পড়ে। যেমন রেন্ট রিসিভড মানে ভাড়া প্রাপ্তি। প্রাপ্তি মানে তো যেটা পেয়ে গেছি, আর রিসিভড শেষে ইডি আছে মানে তো এটা পাস্ট ফর্ম, তাই না? তো রিসিভড যুক্ত থাকলে আয়ের মধ্যে পড়ে। আমরা একটু পরে আর অনেক কিছু আলোচনা করব। রিসিভড এটা আয়ের মধ্যে পড়ে, আর রিসিভেবল এটা পাওয়া যাবে ভবিষ্যতে, এই জন্য এটা সম্পদ, আর এটা আয়। তো নোট রিসিভেবল মানে যেই বিলের টাকাটা ভবিষ্যতে পাওয়া যাবে, এই জন্য এটা সম্পদের মধ্যে পড়বে। সাপ্লাই, সরবরাহ। যেমন ধরো দেয়াল ঘড়ি, চক ডাস্টার, এইগুলা, এগুলাকে বলা হয় সাপ্লাইস। তো যেটা ব্যবহার হয়ে যায় ওইটা কিন্তু ব্যয়ের মধ্যে পড়ে, আর যেটা মজুদ থাকে ওইটা সম্পদের মধ্যে পড়ে। আবার এটা চলতি সম্পদের মধ্যে পড়ে। বিভিন্ন অঙ্কের মধ্যে তোমাদেরকে আনতে হবে, কিন্তু মনে রেখো যে সাপ্লাইস, আবারও বলছি, সাপ্লাইস নিয়ে আলোচনা কিন্তু একটু পরে হবে, মানে ধারাবাহিক ক্লাসের পরবর্তী ক্লাসের মধ্যে হবে। সাপ্লাই, সরবরাহ, যেটা ব্যবহার হয়ে যায় ওইটা ব্যয়, আর যেটা এখন পর্যন্ত ব্যবহার হয় নাই, মজুদ আছে, ওইটাই সম্পদ। এখন ফিক্সড অ্যাসেটস চেনার উপায় কি? যেমন এখানে আছে বিল্ডিং, দালান কোঠা, ল্যান্ড, ভূমি, ফার্নিচার, আসবাবপত্র। এখানে আরেকটা বাকি আছে প্রিপেইড এক্সপেন্স, অগ্রিম ব্যয়। এটা নিয়ে একটু আলোচনা করি। প্রিপেইড এক্সপেন্স বা অগ্রিম ব্যয়। তো অগ্রিম ব্যয় এটা সম্পদের মধ্যে পড়ে কিভাবে? যেমন ধরো তুমি তোমার প্রতিষ্ঠানের কর্মচারীকে বেতন দিবে মাসের পরে, মাসের পরে না দিয়ে তুমি অগ্রিম দিয়ে দিলে। তো অগ্রিম দিয়ে দিলে মানে তো এখন পর্যন্ত তোমার ব্যয় হয় নাই। এখন যদি কর্মচারী কোনো কারণে কাজ না করে, বা যে কোনো কারণে, মনে করো এই মাসে কাজ করলো না, তখন তো আর এটা ব্যয় হলো না। এই যে ব্যয়ের টাকা, এক কথায় প্রিপেইড পরে বা অগ্রিম পরে যদি ব্যয় জাতীয় কোনো শব্দ থাকে, সেটা চলতি সম্পদ। যেমন প্রিপেইড এক্সপেন্স, প্রিপেইড স্যালারি, প্রিপেইড রেন্ট, প্রিপেইড ওয়াইজেস। অর্থাৎ যেই ব্যয়ের টাকা তুমি অগ্রিম দিয়ে দিছো, এটা নিয়ে তোমাকে আর মাসের পরে ভাবতে হচ্ছে না। এখন যে ব্যয়ের টাকা তুমি অগ্রিম দিয়ে দিছো, এখন পর্যন্ত ব্যয়টা হয় নাই, যখনই মাসটা শেষ হয়ে যাবে বা নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যাবে, তখনই এটা ব্যয় হবে। কিন্তু ওই ব্যয় হওয়ার আগ পর্যন্ত আসলে এটার নামটা কি থাকবে? ব্যয় হওয়ার আগ পর্যন্ত ওই টাকাটা কিন্তু তোমার আন্ডারে আছে। যখন তুমি ব্যয়টা, মানে ব্যয় হয়ে যাবে, ঠিক তখনই টাকাটা তোমার কাছ থেকে একেবারেই চলে যাবে। সুতরাং এটা সম্পদের মধ্যেই রাখা হবে। ওকে। তারপরে এখন ফিক্সড অ্যাসেটস, বিল্ডিং, দালানকোঠা, ল্যান্ড, ভূমি, ফার্নিচার, আসবাবপত্র, ইকুইপমেন্ট, যন্ত্রপাতি। নাম দেখেই তো বোঝা যাচ্ছে এগুলা বহু বছর ব্যবসায় ব্যবহার করা যায়, 1 বছরের চাইতে বেশি সময় পর্যন্ত ব্যবহার করা যায়।
গুডউইলটা একটু পরে বলি। ডেলিভারি ভ্যানগাড়ি, মেশিনারি, মেশিন, নাম দেখেই তো বোঝা যাচ্ছে বহু বছর ব্যবহার করা যায়, সুতরাং এগুলো স্থায়ী সম্পদ। এখন গুডউইল বাংলা অর্থ সুনাম, সুনামটা স্থায়ী সম্পদের মধ্যে পড়ে কিভাবে বলেন তো? সুনাম একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ। যেই ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম বেশি তার বিক্রয় বেশি, আর যেটার বিক্রয় বেশি সেটার নগদ বা সম্পদের পরিমাণটাও বেশি। এই জন্য সুনামটা একটা সম্পদ, আবার সুনামটা বছরের চাইতে বেশি সময় পর্যন্ত থাকে, এই জন্য এটা স্থায়ী সম্পদের মধ্যে পড়ে। আমি এটা বোঝাতে পেরেছি? এই জন্য এটা স্থায়ী সম্পদের মধ্যেই পড়ে। তো এই হচ্ছে সম্পদ। এখন এইটার মধ্য থেকে যে কোনো একটা যদি তোমার পরীক্ষায় প্রশ্নের মধ্যে থাকে, আমি কিন্তু ধারাবাহিক ক্লাসে তোমাদের জিজ্ঞাসা করব, তখন বাংলা অর্থ ব্যাখ্যা, আমি এখানে কিন্তু মুখস্থ করার জন্য বলি নাই, এখানে ব্যাখ্যাটা আসল। ব্যাখ্যাটা যদি বুঝতে পারো তোমাদের জন্য অঙ্কটা সহজ। আর এটা যে সকল অঙ্ক এনটি দিয়ে থাকবে, যেমন ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী, এই জাতীয় অঙ্ক এনটি দিয়ে থাকে, এটার জন্য গুরুত্বপূর্ণ। তো আমাদের অনেক কিছু আরও আলোচনা করার আছে। এখানে আরেকটা ইনভেস্টমেন্ট এসেস বাকি, ওইটা একটু বুঝিয়ে দিই। যেখানে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ এবং গভট সিকিউরিটিজ বা সরকারি সিকিউরিটিজ, এটা হচ্ছে গভট সিকিউরিটিজ, ওকে? তো এটা বোঝার চেষ্টা করো। বিনিয়োগ কি? যেমন ধরো এমন কোনো জায়গায় আমি বিনিয়োগ করলাম, বিনিময়ে আমি মুনাফা পাবো, যেমন শেয়ার হতে পারে, সরকারি কোনো সিকিউরিটি হতে পারে, সঞ্চয়পত্র হতে পারে। তো এটা শেয়ারে যদি আমি বিনিয়োগ করি, যেমন যৌথ মূলধনী কোম্পানি মূলধনের প্রয়োজন হলে শেয়ার ইস্যু করে বা শেয়ার বিক্রি করে, যাদের কাছে শেয়ার বিক্রি করে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। আমিও যদি তাদের একটা শেয়ার ক্রয় করে নেই, মনে করো একটা শেয়ারের মূল্য 100 টাকা, তো এরকম আমি 10টা শেয়ার ক্রয় করেছি, এই ক্ষেত্রে 1000 টাকা দিয়ে। কেন শেয়ারটা আমি কেন ক্রয় করলাম? কারণ আমার টাকা নিয়ে কোম্পানি যে ব্যবসা করবে, ওই ব্যবসায়ের লাভের একটা অংশ আমি পাবো, যেটাকে ডিভিডেন্ড অথবা লভ্যাংশ বলা হয়। তো ওই মুনাফাটা আমি পাবো। আমার প্রশ্ন হলো, আমি যে টাকাটা জমা রাখলাম, মানে তাদের কাছ থেকে শেয়ার ক্রয় করলাম বা টাকাটা জমা রাখলাম, এটাই হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ সম্পদের মধ্যে পড়ে। আর বিনিয়োগ করার কারণে আমার যে মুনাফা, যেমন ধরো এই 1000 শেয়ার ইস্যু করার কারণে, মানে ক্রয় করার কারণে এখান থেকে আমার আরও 100 টাকা মুনাফা চলে আসছে, তো এটাই হচ্ছে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ এটা আয়ের মধ্যে পড়ে। মানে আমি এখানে শেয়ার দিয়ে উদাহরণ দিচ্ছি, আসলে এটা ডিভিডেন্ড। তো মানে এমন কোনো জায়গায় সঞ্চয়পত্র, সরকারি সিকিউরিটি, যেটা বিনিয়োগ করলে, বিনিয়োগ করার ফলে যে মুনাফা পাওয়া যায়, ওইটাই বিনিয়োগের সুদ। আর আমি যে টাকাটা জমা রাখতেছি বা বিনিয়োগ করতেছি, এটা কিন্তু সম্পদ, সরাসরি বিনিয়োগ সম্পদ। আর সরাসরি বিনিয়োগের সুদ এটা কিন্তু আয়ের মধ্যে পড়ে। তো বিনিয়োগ কি ক্লিয়ার? যে কোনো একটা সিকিউরিটিকে আমি টাকা দিলাম, তারা আমার টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করলো। তো ব্যবসা পরিচালনা করে তাদের আয় হলো, আয়ের একটা টাকা আমাকে দিল, প্লাস বিনিয়োগের টাকাটাও আমি ফেরত পাবো। এই যে টাকাটা দিলাম, ওইটাই কিন্তু সম্পদ, বিনিয়োগ করা বোঝায়। আর বিনিয়োগ করার ফলে যে মুনাফাটা আমি পাচ্ছি, ওইটা আয়ের মধ্যে পড়ে, যেটাকে বিনিয়োগের সুদ বলা হয়। আশা করবো ক্লিয়ার। তারপরে এখন ব্যয় নিয়ে আলোচনা করব। ব্যয় নিয়ে আলোচনা করার আগে আমি একটা কথাই বলতে চাই, যেগুলোর মাধ্যমে মনে হবে তোমার ব্যবসা থেকে নগদ চলে গেছে, ওইগুলো ব্যয়ের মধ্যে পড়ে। আরেকটা কথা, তুমি যখন অঙ্কের সমাধান করবে, তখন ধরে নিবে ওই অঙ্কের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হলে তুমি নিজে। আমি যখন অঙ্কের সমাধান করব, তখন ওই অঙ্কের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আমি নিজেকেই ধরে নিব। এখন দেখো, পারচেজের বাংলা অর্থ ক্রয়, তো ক্রয় করলে তো নগদ যাবেই, তো নগদ চলে গেলে তো ব্যয়ের মধ্যে পড়ে। যেই খাতের মাধ্যমে, যেটার মাধ্যমে মনে হবে নগদ চলে যায়, ওইটাই ব্যয়। ওয়াইজেস, শ্রমিকের মজুরি দিলে তো ব্যয় হবেই, নগদ চলে যাবে, ব্যয়ের মধ্যে পড়ে। রেন্ট এক্সপেন্স, ভাড়া খরচ, ভাড়া দিলে তো নগদ যাবেই, ব্যয়ের মধ্যেই পড়ে। স্যালারি, কর্মচারী বেতন দিলে তো নগদ যাবেই, ব্যয়ের মধ্যে পড়ে। অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, আমার যে ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য সেটা ভোক্তাদেরকে জানানোর জন্য যে প্রচার মাধ্যম ওইটার নাম বিজ্ঞাপন। তো এটা কি এমনি এমনি হয় না নগদ চলে যায়? নগদ চলে যায়, তখন এটা ব্যয়ের মধ্যে পড়ে। তো বিজ্ঞাপনের ব্যাখ্যাটাও জেনে নিলাম এবং ব্যয়ের মধ্যে পড়ে কিভাবে, ওইটাও জেনে নিলাম। অ্যাপ্রেন্টিসশিপ অ্যালাউন্স, শিক্ষানবিশ ভাতা, কোনো কিছু শিখতে গিয়ে যে নগদ টাকা খরচ করে হয় ওইটা, আর শিক্ষানবিশ ভাতা, আর এই ক্ষেত্রে নগদ চলে যায়, সুতরাং ব্যয়ের মধ্যে পড়ে। সাপ্লাইজ এক্সপেন্স, একটু আগে বলেছি, যেই সাপ্লাইজ ব্যবহার হয়ে যায়, যেটা ব্যবহার হয়ে যায় ওইটাই ব্যয়, আর যেটা মজুদ থাকে ওইটাই সম্পদ। ওপেনিং ইনভেন্টরি, প্রারম্ভিক মজুদ পণ্য, জানুয়ারি মাসের 1 তারিখে যেই পণ্য ব্যবসার প্রতিষ্ঠানে থাকে, ওইটা প্রারম্ভিক মজুদ পণ্য। কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি ইনকাম করতে চায়, তখন
প্রধান কাজ হলো বিক্রি করতে হবে। আচ্ছা, তো বিক্রি করার জন্য পণ্য প্রথমে নিজেকে ক্রয় করেই আনতে হবে। তো বছরের প্রথম তারিখেই সাধারণত ব্যবসায়ীরা পণ্য ক্রয় করে আনে, আর ওইটাকে বলা হয় প্রারম্ভিক মজুত পণ্য। তো এই যে বছরের প্রথম তারিখে ব্যবসায়ীরা পণ্যটা ক্রয় করে আনলো, ওইটা কি এমনি এমনি না নগদ চলে গেছে? নগদ চলে গেছে, এই জন্যই ব্যয়। আমার ব্যাখ্যাগুলো কিন্তু মনে রাখতে হবে। অ্যাকাউন্ট ডেপ্ট এক্সপেন্স, এটার আরেকটা নাম আছে ব্যাড ডেপ্ট এক্সপেন্স, অনাদায়ী পাওনা। এটা থেকে তোমাদের অনেক অঙ্ক আছে, থাকবে। অ্যাকাউন্ট ডেপ্ট এক্সপেন্স, অনাদায়ী পাওনাটা কি বুঝো? যেমন একজন ব্যক্তির কাছে তুমি 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করলে, নগদে নয়, বাকিতে। বাকিতে পণ্য বিক্রয় করার ফলে ওই ব্যক্তি তোমার দেনাদার হয়ে গেল, ওই ব্যক্তির কাছে টাকা পাবেন। কোনো এক কারণে বা যে কোনো কারণে দেখা গেল ওই ব্যক্তির কাছ থেকে 40,000 টাকা পাওয়াই যাবে না। এই 40,000 টাকা পাওয়াই যাবে না। তো দেনাদারদের কাছ থেকে যেই টাকা পাওয়াই যাবে না, ওইটার নাম হলো অনাদায়ী পাওনা। বাংলা নাম অনাদায়ী পাওনা, ইংরেজি নাম অ্যাকাউন্ট ডেপ্ট এক্সপেন্স, অনাদায়ী পাওনা। এখন যে টাকাটা আমার পাওয়ার কথা পাওয়াই যাবে না, এটা কি আমার আয় নাকি ব্যয়? অবশ্যই ব্যয়। অ্যাকাউন্ট ডেপ্ট এক্সপেন্স অনাদায়ী পাওনা ব্যয়ের মধ্যেই পড়ে। ক্লিয়ার এটা? ডেপ্রিসিয়েশন বাংলা অর্থ অবচয়। অবচয়টা কি বোঝার চেষ্টা করো। অবচয় নিয়েই তো তোমাদের একটা চ্যাপ্টার আছে, প্লান্ট অ্যাসেটস। এইটার অঙ্কের সমাধান বোঝাবো, এখনই আলোচনাটা বুঝো। আমি ধারাবাহিক ক্লাসে পরবর্তী অধ্যায়ে অবচয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আমার ব্যবসায়ের প্রয়োজনে, আমার নিজের প্রয়োজনে নয় কিন্তু, আমার ব্যবসায়ের প্রয়োজনে একটা যন্ত্রপাতি আমি ক্রয় করলাম 10,000 টাকা দিয়ে। উদাহরণস্বরূপ 10,000 টাকা দিয়ে একটা যন্ত্রপাতি ক্রয় করলাম, 2 মাস ব্যবহার করলাম। 2 মাস ব্যবহার করার পরে আমি চাইলেই তো এই যন্ত্রপাতি 10,000-এ বিক্রি করতে পারবো নাকি? তোমাদের কি মনে হয়? না, 10,000-এ বিক্রি করতে পারবো না। ধরে নিলাম আমি ওই সময় 8,000-এ ওইটা বিক্রি করলাম। এখন 2,000 কেন কমে গেল? ব্যবহার করার কারণে। ব্যবহার করার কারণে 2,000 কমে গেল। এই যে ব্যবহার করার কারণে 2,000 কমে গেল, ওইটাই অবচয়। সংজ্ঞা হলো স্থায়ী সম্পদ ব্যবহার করার কারণে যে ব্যয় হয় তাকে অবচয় বলে। এখন অবচয় রাখার প্রয়োজন কি? কেন অবচয় রাখবো? তোমার যে ব্যবসা প্রতিষ্ঠানে একটা যন্ত্রপাতি 10,000 টাকা দিয়ে ক্রয় করেছো, তো 2 মাস ব্যবহার করার কারণে 2,000 কমে গেল। তো ধরে নিলাম এরকম 10 মাস ব্যবহার করার কারণে 10,000-ই কমে গেল। একসময় তোমার যন্ত্রপাতি অচল হয়ে যাবে। তো এটা অচল হয়ে গেলে এরপরে তোমার কি কাজ? এটা অচল হয়ে গেলে তো তোমাকে আরেকটা যন্ত্রপাতি ক্রয় করতে হবে। এখন আরেকটা যন্ত্রপাতি যে তুমি ক্রয় করবে, টাকা কোথায় পাবে? ব্যবসা থেকেই নিতে হবে। তার মানে তোমার ব্যবসায়ের উপরে এটা প্রভাব পড়ে। সুতরাং অবচয় হিসাব রাখার প্রয়োজন আছে। এই জন্য এটা থেকে একটা চ্যাপ্টারও তোমাদের আছে। আশা করব বুঝতে পেরেছ। ইম্পর্টেন্ট এই বিষয়গুলো ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা, তারপরে সানডে এক্সপেন্স, বিবিধ খরচ, মিসিলেনিয়াস এক্সপেন্স, বিবিধ খরচ মানে নানাবিধ যে খরচ, ছোটোখাটো নানাবিধ খরচ, এগুলো ব্যয়ের মধ্যে পড়ে। ইন্টারেস্ট অন লোন, ঋণের সুদ। কোথাও থেকে ঋণ নিয়ে এসছো, তো ঋণ নেওয়ার ফলে যে সুদ বা ইন্টারেস্ট দিচ্ছ, এটা তো তোমার জন্য অবশ্যই ব্যয়। তুমি ঋণ নিয়ে এসছো, সুদ তুমি দিচ্ছ, তোমার জন্যই ব্যয়। ব্যাংক চার্জ, ব্যাংক খরচ। তো ব্যাংক চার্জ মানে ব্যাংক খরচ। ব্যাংক তোমার যে টাকাটা জমা রাখতেছে, এই জন্য যে চার্জ বা সার্ভিস চার্জ কেটে নিচ্ছে, এটাও তোমার জন্য ব্যয়। সেলস রিটার্ন অ্যান্ড অ্যালোয়েন্স, বিক্রয় ফেরত। আচ্ছা, বিক্রয় ফেরত ব্যয়ের মধ্যে আসলো কিভাবে? খুবই ইম্পর্ট্যান্ট। বিক্রয় ফেরত কিভাবে ব্যয়ের মধ্যে আসতে পারে? বিক্রয় ফেরত কি, এটা প্রথমে জানা প্রয়োজন। কারো কাছে বিক্রয় করলাম, বিক্রয় করার পরে ফেরত পেয়ে গেলাম, ওইটাই বিক্রয় ফেরত। কারো কাছে উদাহরণস্বরূপ আমি 1,000 টাকার প্রোডাক্ট বিক্রি করলাম। বিক্রয় করার কারণে 1,000 টাকা আমার ক্যাশ মানে আমার ব্যবসায় চলে আসছে। এখন পণ্যটা বিক্রয় করার পরে পুনরায় আমি পণ্যটা যখন ফেরত পেয়ে যাব, যে 1,000 টাকা ক্যাশ আমার কাছে এসেছে, ওইটা আমাকে আবার দিয়ে দিতে হচ্ছে। তার মানে নগদ চলে যায়, ওই জন্য এটা ব্যয়। এই হলো একটা উদাহরণ। আরেকটা উদাহরণ হলো যে আমি আসলে বিক্রয় করেছি ফেরত পাওয়ার জন্য নয়, আমি তো বিক্রয় করি আয় করার জন্য। তো বিক্রয় করার পরে পণ্যটা ফেরত পেয়ে গেলাম, এইভাবেও এটা ব্যয় চিন্তা করতে পারো। না বোঝার কোনো কারণ নেই, আশা করব ক্লিয়ার। এখন বিক্রয় ফেরত ব্যয় হলে ক্রয় ফেরত কি, একটু পরে আলোচনা করব। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মূলধনের সুদ। যা কিছু নিয়ে, যত টাকা, যন্ত্রপাতি, স্থায়ী সম্পদ নিয়ে ব্যবসা শুরু করা হয়, তাকে বলা হয় মূলধন বা ক্যাপিটাল।
এখন আমার কাছে 1 লক্ষ টাকা আছে, আমি ব্যবসা শুরু করতে পারি। তারপরে একটা যন্ত্রপাতি, কম্পিউটার এগুলো নিয়ে ব্যবসা শুরু করলাম, সুদের কোনো প্রশ্ন আসে না। কিন্তু যদি অন্য কোথাও থেকে ঋণ নিয়ে আমি মূলধনটা গঠন করি, তখনই ইন্টারেস্ট বা সুদ দিতে হচ্ছে, তখনই সুদের প্রশ্ন আসে। এই সুদ কি আমি পাবো নাকি দিতে হবে? দিতে হবে। এই জন্য এটা ব্যয়ের মধ্যে পড়ে। ব্যাখ্যাগুলো একেবারে সহজ না? আচ্ছা, আমি আরও আলোচনা করি, তারপরে তোমরা আমার কথার প্রমাণ পাবে। যেরকমটা বলেছিলাম যে এই ক্লাস আসলে তোমাদের জন্য না, শুধু ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার বিভিন্ন গাণিতিক বইয়ের জন্য। তোমরা প্রমাণ পাবে, আরও অনেক ইম্পর্টেন্ট আলোচনা আছে। ইনকাম, সেলসের বাংলা অর্থ বিক্রয়। তো এটা বলে রাখি, ইনকাম মানে আয়, যেগুলোর মাধ্যমে তোমার ব্যবসায় নগদ আসে, ওগুলো তো আয়। বিক্রয় করলে নগদ আসে আয়। ইন্টারেস্ট ও ইনভেস্টমেন্ট, বিনিয়োগের সুদ। তো বিনিয়োগ কি একটু আগে বলেছিলাম, বিনিয়োগ করার কারণে যে আয় তোমার হচ্ছে, টাকা পাচ্ছ, ওইটাই বিনিয়োগের সুদ, আয়ের মধ্যে পড়ে। কমিশন রিসিপ্ট, কমিশন প্রাপ্তি, কোনো কিছুর সাথে রিসিপ্ট বা প্রাপ্তি থাকলেই তো আয়। সম্পদের আলোচনায় বলেছিলাম এই কথাটা, তাই না? কমিশন প্রাপ্তি আয়ের মধ্যে পড়ে। ইন্টারেস্ট অন ব্যাংক, ব্যাংক জমার সুদ, ব্যাংকে যে টাকাটা জমা আছে এর উপরে যে সুদ পাচ্ছ ওইটাই ব্যাংক জমার সুদ, ওইটা আয়ের মধ্যে পড়ে। ব্যাংকে জমা আছে এর উপরে সুদ পাচ্ছ আয়। অ্যাপ্রেন্টিসশিপ, প্রিমিয়াম, শিক্ষানবিশ সেলামি, কোনো কিছু শিখিয়ে যে টাকা পাচ্ছ ওইটা শিক্ষানবিশ সেলামি, টাকা পাচ্ছ যেহেতু আয়ের মধ্যে পড়ে। ইন্টারেস্ট রিসিভড, ইন্টারেস্ট রিসিভড মানে সুদ প্রাপ্তি, সুদ প্রাপ্তি এটা অবশ্যই রিসিপ্ট আছে, আয়ের মধ্যে পড়ে। ডিভিডেন্ড রিসিভ, লভ্যাংশ প্রাপ্তি। তো এই মুহূর্তে ডিভিডেন্ড রিসিভ বা লভ্যাংশ প্রাপ্তি, এটা কি বুঝতে পেরেছো? তো কেউ যদি আমাকে প্রশ্ন করেন ডিভিডেন্ড কি, এটার জন্য তো এখন আমাকে একটা আলোচনা করতে হচ্ছে, তাহলে ওই আলোচনাটা করে নেই। শেয়ার, যখন কোম্পানি মূলধন গঠন করবে, তো মূলধন গঠন করার জন্য শেয়ার ইস্যু করে। ধরে নিলাম এক একটা শেয়ার 100 টাকা, কোম্পানি 1000 শেয়ার ইস্যু করেছে, এই ক্ষেত্রে টাকার পরিমাণ হলো 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা নিয়ে কোম্পানি ব্যবসা পরিচালনা করলো। 1000 শেয়ারের মধ্যে আমি 10টা শেয়ার ক্রয় করেছি। যারা শেয়ার ক্রয় করে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। প্রশ্ন হলো, আমি শেয়ার অযথা ক্রয় করব কেন? এখানে আমার ফায়দা কি? ফায়দা হলো, আমার টাকা নিয়ে যে কোম্পানি ব্যবসা পরিচালনা করবে ওইখান থেকে লাভের একটা অংশ আমি পাবো, যেটা হচ্ছে লভ্যাংশ। আর লভ্যাংশ এর ইংরেজি নাম হলো ডিভিডেন্ড। তার মানে ডিভিডেন্ড বা লভ্যাংশ এটা শেয়ারের সাথে সম্পর্কিত। এটা নিয়ে তোমাদের চ্যাপ্টার আছে, আমি ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে আলোচনা করব ইনশাল্লাহ। ইন্টারেস্ট অন ড্রয়িং, উত্তোলনের সুদ। এখন কেউ কি চিন্তা করে বুঝতে পারতেছো যে উত্তোলনের সুদ এটা আয়ের মধ্যে হলো কিভাবে, ব্যয় হলো না কেন? এখন আমি তোমাদেরকে বুঝাই। উত্তোলন মানে টাকা তোলা। তুমি তোমার ব্যবসা থেকে টাকা যখন তুলবে ওইটার নাম হলো উত্তোলন। ওকে, আচ্ছা, তুমি তোমার ব্যবসা থেকে টাকা তুলবে, এটা কি তোমাকে সুদ দিয়ে তারপর টাকা তুলতে হবে এরকম কিছু? ব্যবসা থেকে 2000 টাকা তুমি তুললে, সুদ দিতে হবে না? তাহলে সুদ কেন আসলো? বিষয়টা এরকম দাঁড়ায় যে 2000 টাকা বা 2 লক্ষ টাকা ওইটা তুলে তুমি এমন জায়গায় বিনিয়োগ করেছো যার কারণে সুদ কতটা আসলো। তো বিনিয়োগ করেছো, তুমি মুনাফা পাবে। অর্থাৎ এই টাকাটা তুলে তুমি এমন জায়গায় বিনিয়োগ করেছো যার কারণে তুমি মুনাফা পাচ্ছ, তখনই মুনাফা বা সুদ একই কথা। এটাই হলো উত্তোলনের সুদ। ইন্টারেস্ট অন ড্রয়িং, উত্তোলনের সুদ মানে টাকাটা তুলে এমন জায়গায় বিনিয়োগ করেছো, বিনিময়ে সুদ পাচ্ছ, সুতরাং এটা তোমার জন্য আয়। আর টাকা তোলার জন্য তোমার কিন্তু কোনো সুদের প্রয়োজন হয় না। পারচেজ, রিটার্ন অ্যান্ড অ্যালোয়ান্স, ক্রয় ফেরত, এটা আবার আয়ের মধ্যে পড়ে কিভাবে? আচ্ছা, কোনো একটা প্রোডাক্টের যখন আমার চাহিদা থাকে ঠিক তখনই না আমি এটা ক্রয় করি। মনে করলাম একটা প্রোডাক্ট 10,000 টাকা দিয়ে আমি ক্রয় করলাম, ধরে নিলাম একটা মোবাইল ফোন বা যে কোনো প্রোডাক্ট। ক্রয় করার পরে যদি ওইটা আবার ফেরত দিয়ে দেয়, ওইটার নাম হলো ক্রয় ফেরত। 10,000 টাকা দিয়ে ক্রয় করায় 10,000 কিন্তু আমার কাছ থেকে চলে গেছে। আর পণ্যটা যখন যে কোনো এক কারণে আমি আবার ফেরত দিয়ে দিলাম, তখন 10,000 পুনরায় আমার কাছে চলে আসতেছে। আমার কাছে যদি নগদ চলে আসে তখন একটা আয়ের মধ্যে পড়ে। এই হলো একটা চিন্তা। আরেকটা চিন্তা হলো, আমি আমার মতো করে বলি, বহু বছর ধরে এভাবে বোঝাচ্ছি, যে চাহিদা থাকলেই আমি ক্রয় করি, চাহিদা না থাকলে তো ক্রয় করার প্রয়োজন নেই। তো মোবাইলটা ক্রয় করলাম, চাহিদা ছিল, শখ ছিল, ক্রয় করার পরে ফেরত দেওয়ার কারণ হলো যে হয়তোবা কোনো ভেজাল আছে। তো ভেজাল পণ্যটা যদি আমি জায়গা মতো দিয়ে দিতে পারি তখন বেঁচে গেলাম। এইভাবে আয় বোঝাচ্ছে। আর যে কোনো আয় মানে ইনকাম বা ক্রেডিট দিকেই বসে, এগুলো বিস্তারিত আলোচনা একটু পরে হবে।
তারপরে সার্ভিস রেভিনিউ সেবায়, এখন সেবায় চলে আসলাম, এখন তো একটা আলোচনা করতেই হবে। দুই ধরনের তোমাদের প্রশ্ন থাকবে, যেখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকবে উৎপাদনমূলক, আরেকটা ব্যবসা প্রতিষ্ঠান থাকবে সেবামূলক। উৎপাদনমূলক ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো ক্রয় বিক্রয় করে টাকা উপার্জন করে, হাটবাজারে যে মুদির দোকানে দেখি ইত্যাদি তার উদাহরণ। সেবামূলক প্রতিষ্ঠান যেটা সেবা প্রদান করে টাকা উপার্জন করে, উদাহরণ হচ্ছে লন্ড্রি সার্ভিস। আচ্ছা, লন্ড্রি সার্ভিস কি কোনো কিছু বিক্রি করে নাকি সেবা প্রদান করে? সেবা প্রদান করে। আচ্ছা, একজন উকিল, উকিল কি কোনো কিছু ক্রয় বিক্রয় করেন না সেবা প্রদান করেন? ওকালতি করে সেবা প্রদান করেন। একজন ডাক্তার কোনো কিছু ক্রয় বিক্রয় করেন নাকি প্রেসক্রিপশন রুগী দেখে সেবা প্রদান করেন? সেবা প্রদান করেন। তো এগুলো হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের উদাহরণ। তারপরে তো সেবামূলক আরও বিভিন্ন উদাহরণ আছে, তাই না? তো ব্যবসা প্রতিষ্ঠান একটা উৎপাদনমূলক যেটা ক্রয় বিক্রয় করে, আর একটা সেবামূলক যেটা সেবা প্রদান করে আয় করে। উৎপাদনমূলক প্রতিষ্ঠান যখন উৎপাদন করবে ঠিক তখনই নগদ টাকা, মানে উৎপাদন করবে মানে ক্রয় বিক্রয় করবে ঠিক তখনই নগদ আসবে যাবে। এখন বিক্রয় করলে কিন্তু নগদ আসবে ব্যবসায়ী। আর সেবামূলক প্রতিষ্ঠান যখন সেবা প্রদান করবে, সেবা গ্রহণ নয় কিন্তু, আমি যদি সেবা গ্রহণ করতে চাই নগদ আমাকে দিতে হবে, আর আমি যদি সেবা প্রদান করি নগদ আমি পাবো, তাই না? তো সেবা প্রদান সেটা সার্ভিস রেভিনিউ বা সেবা আয়ের মধ্যে, সেবা প্রদান সেবা আয়ের মধ্যেই পড়ে। আর সেবা প্রদানের যে কোনো হিসাব তোমাকে সার্ভিস রেভিনিউ এই হিসাবের মধ্যেই লিখতে হবে কিন্তু, কথাটা মনে রেখো, আমার প্রত্যেকটা কথা তোমরা পাবে। ইনকাম গেল, এখন দায় নিয়ে আলোচনা করবো, লাইবিলিটিস। অ্যাকাউন্ট পেবল পাওনাদার যে ব্যক্তি তোমার কাছে টাকা পাবে, তো যে ব্যক্তি টাকা পাবে তুমি তার কাছে দায়বদ্ধ। ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংকে যত জমা আছে, তোমার ব্যাংকে যত জমা আছে এটা তুমি তুলতেই পারো, তাই না? অতিরিক্ত কথা কেন আসলো? কারণ ব্যাংকে জমার চেয়ে অতিরিক্ত টাকা তুমি তুলেছো, এখন ব্যাংকে জমা আছে তুলতেই পারো। অতিরিক্ত যেটা তুলেছো এটা তো ব্যাংক তোমার কাছে পাবে, ওইটার নামই ব্যাংক জমাতিরিক্ত, এবং তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ আছো। অ্যাক্রুয়েড এক্সপেন্স, বকেয়া খরচ। বকেয়া মানে বাকি আছে এমন, বকেয়া মানে বাকি আছে এমন। তো যেমন ধরো কর্মচারীর বেতন বকেয়া, বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া মজুরি, যেটা বাকি আছে এটা তো দিতে হবে। কর্মচারীর বেতন যদি বকেয়া থাকে তখন তোমাকে টাকাটা, বকেয়া টাকাটা পরিশোধ করতে হবে, তুমি কর্মচারীর কাছে দায়বদ্ধ। তো একই রকম ইন্টারেস্ট পেবল, সুদ বকেয়া, বকেয়া সুদ, সুদ যদি বকেয়া থাকে, বাকি থাকে, এটা ব্যয় তোমাকে দিতে হবে। আনান রেন্ট, অনুপার্জিত ভাড়া অথবা আনান সার্ভিস রেভিনিউ, অনুপার্জিত আয়, অনুপার্জিত ভাড়া বা অনুপার্জিত আয়, এটা তোমাদের বুঝতে হবে। এখন তোমরা বিভিন্ন অঙ্কের মধ্যে আসলে এটা পাবে, এটা একটু গুরুত্ব সহকারে আমি তোমাদেরকে বোঝাতে চাই। যেমন ধরো লন্ড্রি সার্ভিস আমি প্রদান করি, তাহলে আমি আজকে 10,000 টাকা পেয়েছি। আজকে আমি পেয়েছি 10,000 টাকা। কেন পেয়েছি? লন্ড্রি সেবা প্রদান করার জন্য। কিন্তু এখনো লন্ড্রি সেবা প্রদান করি নাই। লন্ড্রি সেবা প্রদান করার জন্য 10,000 পেয়ে গেছি, আমার আয় হয়েছে, কিন্তু এখনো উপার্জিত হচ্ছে না। যতক্ষণ না আমি সেবা প্রদান করতেছি ততক্ষণ যাবত আমি দায়বদ্ধ। যেই ব্যক্তিকে লন্ড্রি সেবা প্রদান করব, উনি যদি এসে লন্ড্রি সেবা গ্রহণ না করে টাকাটা নিয়ে যান, নিতেই পারেন, সুতরাং আমি দায়বদ্ধ। বা যতক্ষণ না আমি সেবাটা প্রদান করতেছি ততক্ষণ যাবত দায়বদ্ধ। আজকে আমি 10,000 টাকা পেয়েছি, পরের মাসে বিক্রি করব একজন ব্যক্তির কাছে একটা প্রোডাক্ট তৈরি করে, তারপর বিক্রি করব। যতক্ষণ না বিক্রি করতেছি ততক্ষণ যাবত আমি ওই ব্যক্তির কাছে দায়বদ্ধ। উৎপাদনমূলক সেবামূলক দুই ধরনের উদাহরণ দিয়ে দিচ্ছে। মানে আজকে আমি একজন ব্যক্তির কাছ থেকে 10,000 পেয়েছি, উনি আমাকে দিয়েছেন কেন? কারণ ওনার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করতে হবে। যতক্ষণ না বিক্রি করতেছি, যদিও আমি আয়ের টাকা পেয়েছি কিন্তু এখনো উপার্জিত হলো না, অনুপার্জিত রয়ে গেল, মানে দায় রয়ে গেল। যতক্ষণ না বিক্রি করতেছি, যতক্ষণ না সেবা প্রদান করতেছি, ওইটা দায় হয়ে গেল। এটাই হচ্ছে অনুপার্জিত আয় কিংবা দায়, চলতি দায়ের মধ্যে পড়ে। আমি কি এটা বোঝাতে পেরেছি? যেমন ধরো একজন ব্যক্তির কাছ থেকে 15,000 টাকা, একজন ব্যক্তির কাছ থেকে 15,000 টাকা। তোমরা এই ক্লাসটা ভালোভাবে দেখো, এই ক্লাসটা জরুরি। এটা না বোঝানো ছাড়া আসলে অঙ্কের সমাধান বোঝানো সম্ভব না। এটা বুঝতে পারলে সহজে বুঝবেন, একটু ধৈর্য ধরে দেখো। এই 15,000 পাওয়া হয়েছে 3 মাস সেবা প্রদান করার জন্য। আজকে জানুয়ারির 1 তারিখে 15,000 ধরে নিলাম একজন ভোক্তার কাছ থেকে পেয়েছে। তো জানুয়ারির 1 তারিখ পরে যখন ফেব্রুয়ারি মাসের 1 তারিখ চলে আসলো, তখন 1 মাসের
5,000 টাকা, এটা কিন্তু উপার্জিত হয়ে গেছে। বাকি রইল অনুপার্জিত কত টাকা? 10,000 টাকা। মানে যে আয়ের টাকা অগ্রিম পেয়ে যাই, যেটা এখনো সেবা প্রদান করি নাই, ওইটাই অনুপার্জিত আয়। আর যেটা সেবা প্রদান হয়ে যায় ওইটা উপার্জিত আয়। এগুলো তোমাদের বুঝতে হবে। আশা করবো এটা ক্লিয়ার। নোট পেবল, প্রদেয় নোট, প্রদেয় বিল, যে বিলের মধ্যে লেখা থাকে 2 মাস 3 মাস এই তারিখ পরে এই টাকা তোমাকে পরিশোধ করতে হবে, তুমি পরিশোধ করতে বাধ্য, এটাই হচ্ছে নোটস পেবল বা প্রদেয় নোট, তাই না? তো এটা দায়ের মধ্যে পড়ে। তো এই যে কালো রঙের যেগুলো, এগুলো তো কারেন্ট লাইবিলিটিস অথবা চলতি দায়। এখন লোনের বাংলা অর্থ ঋণ। তো ঋণটা বছরের চেয়ে বেশি সময় পর্যন্ত হতে পারে, এই জন্য এটা দীর্ঘমেয়াদী দায়। মর্গেজ লোন মানে বন্ধকি ঋণ, এটাও 1 বছরের চেয়ে বেশি সময় পর্যন্ত সময়ের জন্য হতে পারে। ডিবেঞ্চারের বাংলা অর্থ ঋণপত্র। ঋণপত্র এটা 1 বছরের চেয়ে বেশি সময় পর্যন্ত সময়ের জন্য হতে পারে। এই প্রত্যেকটা দীর্ঘমেয়াদী দায়। ঋণপত্র ইস্যু করে কোম্পানি মূলধনের টাকা গঠন করে, ঋণপত্র বিক্রি করে। তো ঋণপত্র যারা ক্রয় করে তারা বন্ড হোল্ডার, তাদেরকে বন্ড হোল্ডার বলা হয়। তো তারাও ইন্টারেস্টের মাধ্যমে কিন্তু ঋণপত্রটা, ইন্টারেস্ট পাওয়ার আশায় ঋণপত্র তারা ক্রয় করে। তো এটা, এই যে ঋণপত্র বিক্রি করে কোম্পানি টাকা জোগাড় করে, এটা তো পরিশোধ করতে হবে, তাই না? এই জন্য এটা দায়ের মধ্যে পড়ে। এই প্রত্যেকটা দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পড়ে। লোন মানে তো ঋণ, কারো কাছ থেকে ঋণ করেছি, টাকা তো দিতে হবে, তো এটা দীর্ঘমেয়াদী দায়ের মধ্যেই পড়ে। ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি বাংলা অর্থ মালিকানা সত্ত্ব। তো মালিকের অধিকারে যা পড়ে, খুবই ইম্পর্ট্যান্ট কিছু আলোচনা আছে আমার এখানে। যেমন ক্যাপিটাল, মূলধন। মালিক যা কিছু নিয়ে বা যত টাকা নিয়ে ব্যবসা শুরু করেন তাকে মূলধন বলে, সম্পূর্ণ মালিকের অধিকার। ড্রয়িং, উত্তোলন। মালিক ব্যবসা থেকে টাকা তুলতে পারেন, সম্পূর্ণ মালিকের অধিকার, এটা মালিকানা সত্ত্ব। জেনারেল রিজার্ভ, সাধারণ সঞ্চিতি। যেই পরিমাণ আয় হলো, আয়ের কিছু টাকা সঞ্চয় করে মালিক রাখলেন, এটাই সাধারণ সঞ্চিতি বা আহ, সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। ইনকাম ট্যাক্স। যেই পরিমাণ আয় হলো, আয়ের টাকা থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা সরকারকে ট্যাক্স বা কর দিতে হবে, যেটা মালিক দিয়ে থাকেন, এটা হচ্ছে আয়কর বা ইনকাম ট্যাক্স। এখন গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটাকে শোনো। সম্পদ কতটা, আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। হিসাব কতটা, হিসাব হলো 5টা। সম্পদ, ব্যয়, আদায়, মালিকানা সত্ত্ব, অ্যাসেটস, এক্সপেন্স, ইনকাম, লাইবিলিটিস, ওনার সিকিউরিটি। ওকে। এখন রেওয়া মিল বা টিএল ব্যালেন্স তোমরা তো চিনে থাকবে। টিএল ব্যালেন্সের, শুধুমাত্র টিএল ব্যালেন্সের জন্য নয়, যে কোনো হিসাবের জন্য একটা থাকে ডেবিট দিক, আরেকটা থাকে ক্রেডিট দিক। এই 5টা হিসাবের মধ্য থেকে অ্যাসেটস মানে অ্যাসেটস এবং এক্সপেন্স ডেবিটে বসে, ইনকাম, লাইবিলিটি, ওনার সিকিউরিটি ক্রেডিটে বসে রেওয়া মিলের বা যে কোনো হিসাবে। এটা কি মনে থাকবে তোমাদের? সম্পদ এবং ব্যয়, অ্যাসেটস বা এক্সপেন্স মানেই ডেবিট হিসাব, ইনকাম, লাইবিলিটিস, ওনার সিকিউরিটি মানে ক্রেডিট হিসাব। এটা কি মনে থাকবে? এটা আমরা বলে থাকি। ওকে। কিন্তু মালিকানা সত্ত্বের মধ্যে একটা প্রবলেম আছে, যে মালিকানা সত্ত্ব হলেই কিন্তু সেটা ক্রেডিট নয়, ডেবিট ক্রেডিট মিলিয়ে। কিভাবে সেটা, চলো এখনই বুঝে নিবে। আরও কিন্তু অনেক কিছু আলোচনা করার মতো আছে, আগেই বলেছি যে একটু সময় লাগবে। কিছু এন্ট্রি মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে, কিছু এন্ট্রি মালিকানা সত্ত্ব হ্রাস করে। যেটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে ওইটাই ক্রেডিট, যেটা মালিকানা সত্ত্ব হ্রাস করে ওইটা ডেবিট। মূলধন, মালিক যা নিয়ে ব্যবসা শুরু করে, তো এটা তো ব্যবসায়ের মালিকানা সত্ত্ব বৃদ্ধি করেছে, তো বৃদ্ধি করলে এই জন্যই মূলত এটা রেওয়া মিলে তোমরা ক্রেডিট করো, কারণ এটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে। তোমাদের এটাও মনে আছে, ড্রয়িং বা উত্তোলন তোমরা রেওয়া মিলে ক্রেডিট না করে ডেবিট করো। এমনিতে যদি প্রশ্ন করি উত্তোলন কোন হিসাবে পড়ে, মালিকানা সত্ত্ব, কিন্তু এটা ক্রেডিট না করে ডেবিট করো কেন? কারণ উত্তোলন টাকা তোলা, ব্যবসা থেকে টাকা তুললে নগদ চলে যাবে, মানে মালিকানা সত্ত্ব হ্রাস করে, হ্রাস করার কারণে ক্রেডিট। আর এমনিতে ড্রয়িং বা উত্তোলন বিপরীত মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। কেউ যদি জিজ্ঞেস করে যে ড্রয়িং বা উত্তোলন কোন হিসাবের মধ্যে পড়ে, তখন তুমি কি বলবে? এটা বিপরীত মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে, এই জন্য মূলত এটা ক্রেডিট। ওকে। জেনারেল রিজার্ভ, আয়ের টাকা থেকে কিছু টাকা সঞ্চয় করে রাখতেছো, এটা তো ব্যবসায়ীরই কাজে আসবে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এটা রেওয়া মিলের ক্রেডিট, কারণ এটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে, এই জন্য জেনারেল রিজার্ভ কিন্তু ক্রেডিট। ইনকাম ট্যাক্স বা আয়কর,
আয়ের উপরে যে কর ধার্য হয় সেটা সরকারকে দিয়ে দিচ্ছ, নগদ চলে যাচ্ছে, এটা ব্যয় হয়ে যাচ্ছে, মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে। এই জন্য কিন্তু আয়কর বা ইনকাম ট্যাক্স তুমি কখনো রেওয়া মিলে ক্রেডিট করো না, কি করো, ডেবিট করো, কারণ এটা মালিকানা সত্ত্ব হ্রাস করে। ওইটাই হলো আমার ইম্পর্টেন্ট আলোচনা। আশা করবো আমি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, কোন দাখিলা কোন হিসাবে পড়ে ইংরেজির বাংলা অর্থ ব্যাখ্যা যতটা বোঝালাম এটা তোমাদের জন্য যথেষ্ট। বাকিটা তো আমি ধারাবাহিক ক্লাসে, আমার ক্লাস দেখলেই তুমি বুঝবে। এখন আমি জাবেদা নির্ণয় করার কৌশল নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এটা তোমাদের জন্য। জাবেদা নিয়ে আলোচনা করার আগে আমি একটা কথা বলবো, সব সময় তুমি নিজেকে ব্যবসায়ের মালিক ধরে নিবে। তারপরে 2 নম্বর কথা, তুমি সবসময় নগদ নিয়ে চিন্তা করবে। নগদ নিয়ে চিন্তা করে যদি তোমার মনে হয় ব্যবসায় নগদ এসেছে, তখন তুমি নগদকে ডেবিট করবে, মানে ক্যাশ তুমি ডেবিট করবে যদি নগদ চলে আসে। যদি তোমার মনে হয় নগদ নিয়ে চিন্তা করে যে কোনো লেনদেনের মাধ্যমে নগদ চলে গেছে, তখন তুমি ক্যাশকে বা নগদকে আগে ক্রেডিট করবে, তারপরে অন্য হিসাব। বহু বছর ধরেই অ্যাকাউন্টিং পড়াচ্ছি, তবে প্রথম থেকে আমি যেভাবে বলতাম কথাগুলো সেটা হচ্ছে, নগদ আসলে নগদান ডেবিট, নগদ চলে গেলে নগদান ক্রেডিট, যার মাধ্যমে অথবা যাহার মাধ্যমে নগদ আসবে অথবা যাবে সেটা নগদের বিপরীত হবে, এরকম বলতাম। তো এখন ব্যবসায় নগদ আসলে নগদান ডেবিট, ব্যবসা থেকে নগদ চলে গেলে নগদান ক্রেডিট, বুঝলাম। কিন্তু তোমার ব্যবসায়ের মধ্যে নগদ আসে কোনো আয় করলে, সরি, সকল প্রকার কোনো আয় করলে, এই জন্য সকল প্রকার আয় ক্রেডিট। আমি বিষয়টা আবার তোমাদেরকে বোঝাই। নগদ আসলে নগদান ডেবিট, নগদ আসবে কিসের মাধ্যমে, কোনো আয় করলে। যেমন বিক্রয় করলে নগদ আসবে, বিক্রয় তো আয়, একটু আগেই তো জানলেন। এই জন্য নগদ যদি ডেবিট হয় তাহলে ক্রেডিট কি হবে, সকল প্রকার আয় ক্রেডিট হবে, সকল প্রকার আয় ক্রেডিট। নগদ চলে যাবে যে কোনো ব্যয়ের মাধ্যমে, নগদ চলে গেলে যদি নগদান ক্রেডিট হয়, আর যে কোনো ব্যয়ের মাধ্যমে যদি নগদ চলে যায়, নগদ যদি ক্রেডিট করি তখন ব্যয়কেই ডেবিট করতে হবে, এই জন্য সকল প্রকার ব্যয় ডেবিট হবে। আমি একটা কথা বলতেছি, তোমরা কথাটা মনে রাখবে, সকল প্রকার আয় ক্রেডিট, এটা মনে রাখতে হবে, সকল প্রকার ব্যয় ডেবিট। যদি এই কথাটা মনে রাখতে পারো, পরবর্তীতে এমন অনেক অঙ্ক আছে যেটা এমন অনেক অধ্যায় আছে যে এই সহজ খুঁটিনাটি বিষয়গুলো বুঝতে পারলেই কঠিন অধ্যায়ের অঙ্কগুলো সহজে বুঝতে পারা যায়। এগুলা বেসিক, এগুলো মনে রাখতে হবে। তারপর কোনো সম্পদ যখন তুমি ক্রয় করবে, নগদ তো চলে যাবে, নগদ তো তুমি ক্রেডিট করবে, কিন্তু সম্পদ ক্রয় করলে সম্পদ ওই সময় ডেবিট হবে। এক কথায় নগদ আসলে নগদান ডেবিট, ব্যবসায়ী কিন্তু তোমার পকেটে নয়। নগদ আসলে নগদান ডেবিট, নগদ চলে গেলে নগদান ক্রেডিট, যার মাধ্যমে অথবা যাহার মাধ্যমে নগদ আসবে অথবা যাবে সেটা নগদের বিপরীত। তো যে কোনো আয় ক্রেডিট, যে কোনো ব্যয় ডেবিট। সম্পদ ক্রয় করলে সম্পদের নামটা কিন্তু ডেবিট করতে হবে। ওকে, তাহলে চলো আমরা কিছু ট্রানজ্যাকশনের উদাহরণ এইখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কেস সেলস 20,000 টাকা, নগদে বিক্রয়। চিন্তা করে বলো তো, এটাতে কি নগদ এসেছে না চলে গেছে? মানে শর্ত হচ্ছে ব্যবসায়ের মালিক তুমি নিজেকে ধরে নাও, যে কোনো সময় ব্যবসায়ের মালিক তুমি নিজেকে ধরে নেবে যে কোনো সময়, আর নগদ নিয়ে চিন্তা করবে। নগদ এসেছে, তো নগদ যদি আসে অবশ্যই কি ক্যাশটা ডেবিট। তো এখানে আমি ক্যাশ ডেবিট করলাম, তাহলে ক্যাশ ডেবিট, নগদ আসার কারণে, নগদ এসেছে আয়ের মাধ্যমে, তো আয়টা কি এখানে সেলস ক্রেডিট, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। পারচেজ গুডস 6,000, পণ্য ক্রয় করে কিন্তু নগদ চলে গেছে, তার মানে নগদ চলে গেলে ক্যাশ ক্রেডিট, আর নগদ চলে গেছে ব্যয়ের মাধ্যমে, ব্যয় ডেবিট হয় আমরা জানি। আমরা এখানে কি লিখবো, পারচেজ ডেবিট, মানে ব্যয়টা ডেবিট, আর নগদ চলে যাওয়ার কারণেই কিন্তু ক্যাশটা ক্রেডিট। আচ্ছা, পেইড স্যালারি 10,000 টাকা, কর্মচারী বেতন পরিশোধ করলে তো নগদ চলে যাবে, তো নগদ চলে গেলে তো এখানে ক্যাশ কি ক্রেডিট, আর ব্যয় ডেবিট, তো ব্যয় হচ্ছে এখানে স্যালারি, স্যালারি ডেবিট, ক্যাশ ক্রেডিট। পারচেজ ফার্নিচার, ফার্নিচার কিন্তু সম্পদের মধ্যে পড়ে, স্থায়ী সম্পদ। সম্পদ ক্রয় করলে সম্পদের নাম ডেবিট করতে হয়, একটু আগে জেনেছি। আর সম্পদ ক্রয় করে নগদ কিন্তু চলে গেছে, এই জন্য ক্যাশ অবশ্যই ক্রেডিট। তো ফার্নিচার ডেবিট, নগদ চলে গেছে এই জন্য ক্যাশ ক্রেডিট।
সোল্ড মানে বিক্রয়, মার্চেন্ডাইজ মানে পণ্য, অন অ্যাকাউন্টের বাংলা অর্থ বাকিতে, বাকিতে পণ্য বিক্রয়। তো বাকিতে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় করলে তো নগদ আসবে, আর বাকিতে পণ্য বিক্রয় করলে নগদ কি, বাকিতে পণ্য বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হবে আমরা জানি। ওকে, তুমি জানো যে কোনো আয় ক্রেডিট, বিক্রয় করেছো অবশ্যই আয় ক্রেডিট, সেলস তুমি ক্রেডিট করবে, কিন্তু কথা তো ছিল নগদ নিয়ে চিন্তা করার। হ্যাঁ, তুমি বিক্রয় করেছো, নগদ তুমি এক সময় পাবে, আপাতত কিসের সৃষ্টি হলো, অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদার। দেখো, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, যেটা থেকে তুমি ভবিষ্যতে নগদ কিন্তু পাবে, এক সময় আসবে, তো এটা ডেবিট, সম্পদের সৃষ্টি হলো, আর আয়টা সবসময় ক্রেডিট। পারচেজ গুডস ফ্রম বিলাল, বিলালের কাছ থেকে পণ্য ক্রয়, এটা লেখার কারণ আছে, বিলালের কাছ থেকে পণ্য ক্রয়। আচ্ছা, বিলালের কাছ থেকে পণ্য ক্রয় নাম লিখা, ব্যবসায়ের মধ্যে দৈনন্দিন অসংখ্য লেনদেন ঘটে, কারণ নাম লিখার কি প্রয়োজন আছে? না। তো কেন নাম লিখা হলো? কারণ বাকিতে লেনদেন হয়েছে এই জন্য লিখা হয়েছে। তো ক্রয় করা হয়েছে মানেই তো ব্যয়, অবশ্যই ব্যয় ডেবিট। পারচেজ ডেবিট, এখন তো নগদ যায় নাই, তো যেহেতু তুমি ক্রয় করেছো, নগদ একদিন না একদিন যাবে, আপাতত কিসের সৃষ্টি হলো, পাওনাদার। পাওনাদারের ইংরেজি কি? অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, পারচেজ ডেবিট, ব্যয় ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। এতটুকু ক্লিয়ার? তারপরে কঠিন থেকে আমি আরও দুইটা জাবেদা দাখিলা এখানে নিয়ে আসি, এরপরেও কিন্তু আমার আরও অনেক আলোচনা আছে, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, একটু ধৈর্য ধরো। গুডস রিটার্ন, রিটার্ন মানে তো ফেরত, ফ্রম মালা, ফ্রম মানে থেকে বা হতে, মালার কাছ থেকে পণ্য ফেরত। আর পরেরটা আছে গুডস রিটার্ন টু মালা, মালাকে পণ্য ফেরত দেওয়া হলো। একটা হলো মালার কাছ থেকে, আরেকটা মালাকে। একটু আগেই তো বললাম আমি নিজেকে ব্যবসায়ী ধরে নাও, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তুমি নিজেকে ধরে নাও, একটু আগে বলেছি না? তো মালার কাছ থেকে মানে কি, মালার কাছ থেকে পেয়েছো মানে মালার কাছে তুমি বিক্রি করেছো, ফেরত পেয়ে গেছো। আর মালাকে দিয়েছো মানে মালার কাছ থেকে ক্রয় করেছো, ফেরত দিয়ে দিছো, এটাই। এখন মালার কাছ, ফ্রম মানে থেকে, মালার কাছে বিক্রি করেছো, এখন মালার কাছ থেকে পণ্য ফেরত পেয়েছো। তো বিক্রি করার পর যেটা ফেরত পাওয়া এটা বিক্রয় ফেরত, আবার বিক্রয় ফেরত ব্যয়ের মধ্যে পড়ে, ব্যাখ্যা একটু আগে করা হয়েছে, যে কোনো ব্যয় ডেবিট হয় আমরা জানি। তাহলে সেলস রিটার্ন, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালোয়েন্স ডেবিট, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালোয়েন্স ডেবিট, এটার বাংলা অর্থ হচ্ছে বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত ডেবিট। এবং বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক, মালা যেহেতু দিয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, গুডস রিটার্ন টু মালা, মালার কাছ থেকে গুডস রিটার্ন টু মালা, মালাকে পণ্য ফেরত দেওয়া হলো, মালার কাছ থেকে ক্রয় করা হয়েছিল তারপর ফেরত দেওয়া হলো, ফ্রম মানে থেকে, টু মানে মালাকে। ওকে, এখন ফেরত দেওয়া হয়েছে, এটা তো ক্রয় ফেরত, ক্রয় ফেরত আমরা জানি আয়ের মধ্যে পড়ে, এই জন্য এটা অবশ্যই ক্রেডিট, আয় হলেই ক্রেডিট, তাহলে ডেবিট হবে এখানে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, অ্যাকাউন্টস পেবলটা হয়ে যাবে অ্যাকাউন্টস পেবল ডেবিট। তারপর পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালোয়েন্স, পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালোয়েন্সটা ক্রেডিট। আচ্ছা শোনো, কেন দেনাদার এখানে হলো এটা তোমাদের প্রশ্ন থাকতে পারে, আর কেন অ্যাকাউন্ট পেবল এখানে হলো এটাও তোমাদের প্রশ্ন থাকতে পারে। মূলত বোঝাবে এগুলো বাকিতে বিক্রয় করা হয়েছে, মূলত ব্যবসা করার জন্য বাকিতে লেনদেন করা হয়, তারপর নগদ টাকাও পাওয়া যায়। প্রথমে বিক্রয় করা হয়েছে, ধরে নিলাম বাকিতে, বাকিতে যখন বিক্রয় করা হয় তখন তুমি এখানে জার্নাল কি লিখেছো আমাকে বলো তো? এটা ছিল বাকিতে বিক্রয় একটা লেনদেন, জার্নাল তুমি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করেছো, মানে দেনাদারের কাছ থেকে পাবে, ওই রকমই আমরা জাবেদা লিখে থাকি। পরে যখন দেনাদার আমাদের ওই মালামালটা ফেরত দিয়ে দেয়, এখন ওই দেনাদারের টাকা বাদ দেওয়ার প্রয়োজন পড়ে। তো আগে ছিল ডেবিট, এখন করতে হবে সেটা ক্রেডিট, ক্রেডিট করলেই সেটা বাদ হয়ে যায়। এটার বিস্তারিত আবার রেকটিফাই জার্নালের অঙ্কের সমাধান করলে সহজে বুঝতে পারা যায়। আচ্ছা, যখন তুমি বাকিতে কোনো কিছু ক্রয় করো তখন কিন্তু অ্যাকাউন্টস পেবলটা কি করো, ক্রেডিট করো বাকিতে ক্রয় করলে।
তো ক্রয় করার পরে যখন পণ্যটা ফেরত দিয়ে দাও তখন তো আর পাওনাদার পাবে না বা পাওনাদার হ্রাস পেয়ে যায়। তখন কি করা হয়, অ্যাকাউন্টস পেবল প্রথমে বাকিতে হওয়ার কারণে পাওনাদার সৃষ্টি হলে তুমি ক্রেডিট করো, যখন বাদ দিবে হিসাব থেকে তখন ওইটাই ডেবিট করো, অ্যাকাউন্টস পেবল ডেবিট। ওই নিয়মটা বা ওই রিলেটেড চিন্তা আলোচনা এখানে। আশা করবো যে এটা সহজে বুঝতে পেরেছো। তারপরে এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিচ্ছি আমি এখন, লক্ষ্য করো। এটা একটা হিসাব চক্র, ভাবলাম শেষের দিকে বুঝিয়ে দেই। যে কোনো ব্যবসার প্রতিষ্ঠান ছোট কিংবা বড়, শুরুতে লেনদেন চিহ্নিত করা হয়, আইডেন্টিফিকেশন অফ ট্রানজ্যাকশন, এই লেনদেন চিহ্নিত করা হয়। তারপর এটাকে জাবেদাভুক্তকরণ, জাবেদা থেকেই কিন্তু খতিয়ান, খতিয়ান থেকে রেওয়া মিল, হ্যাঁ রেওয়া মিল থেকে অ্যাডজাস্টিং এন্ট্রিজ বা সমন্বয় দাখিলা। তারপরে এখানে তুমি কার্যপত্র তৈরি করতে পারো। তারপরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বা সমন্বিত রেওয়া মিল, রেওয়া মিল আর সমন্বয় এক করতে হবে। তারপরে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ক্লোজিং এন্ট্রিজ, এখানে ক্লোজিং এন্ট্রিজ, পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, ফাইনালি বিপরীত দাখিলা বা রিভার্সিং এন্ট্রিজ, এগুলো তৈরি করা হয়। তো যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব রাখার জন্য ওই ধারাবাহিকতাই কিন্তু করা হয়। এখন তোমাদের যে এই চ্যাপ্টারটা রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন, যেটা এটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, এইটা সমন্বয় দাখিলা, আনুষঙ্গিক আরও বিভিন্ন কিছু আছে, আমি এখান থেকে বোঝাবো। তো এগুলো আসলে তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে এসেছো, যারা ফার্স্ট ইয়ারে ভালোভাবে পড়েছো কিংবা আমার ক্লাস করেছো তাদের তো কোনো প্রবলেম হওয়ার কথাই না, আমি তো ব্যাখ্যা করে প্রত্যেকটা বিষয় বলি। আর যারা নতুন করে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের ক্লাস আমার করছো তাদের জন্য তো অবশ্যই এটা জানার প্রয়োজন ছিল দেখে আমি জানিয়ে দিলাম। এখন পরবর্তী ক্লাসে যে আমি অঙ্কের সমাধান করব তারপরেও আমাকে আরও অনেক এই বেসিক আলোচনা করতে হবে। এই যে আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য বেসিক আছে, সমন্বয় দাখিলার জন্য বেসিক আছে, সব মিলিয়ে আমাদের এই চ্যাপ্টারটা একটু সময় লাগবে আর ভালোভাবে শিখতে হবে। আর এটা শিখতে পারলে অন্যান্য কিছু গাণিতিক বই আছে ওইগুলো সহজ হয়, এটা জানার না থাকলেই কিন্তু তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো এই জন্য প্রয়োজনে আজকের এই ক্লাসটা তুমি পুনরায় দেখে নাও, এই বেসিকটা অর্জন করো, ক্লাসটা দেখলেই বুঝতে পারবেন। যারা পেইড কোর্সে যুক্ত আছো, যারা মনে করতেছো যে আমার ক্লাস করে তোমরা উপকৃত হচ্ছ, তখন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের বন্ধুদেরকে দিয়ে দিবে। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তারাও যাতে আমার কোর্সে যুক্ত হয়ে ক্লাসগুলো দেখে নেয় নামমাত্র কোর্স ফি দিয়ে। আর অবশ্যই নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সবসময় সাবস্ক্রাইব, ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমার ক্লাস দেখার জন্য।